আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আম, একটা নিউজ দিতে চাই। অনেকে আসলে প্রশ্ন করছেন, অনেকের মনে একটা শঙ্কা জাগছে যে বাংলাদেশ তারা যে সাফের ফেভারিটস হিসেবে মাঠে নামতে চলেছে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এ। আমরা জানি ইতিমধ্যে গ্রুপগুলো তৈরি হয়ে গেছে। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা পড়েছে এবং ভুটান পড়েছে, অন্যদিকে ইন্ডিয়া, পাকিস্তান আর মালদ্বীপস একটা গ্রুপে পড়েছে। নেপাল যদি তাদের ব্যানটা, ফিফা ব্যানটা রিজলভ করতে পারে ফিফার সঙ্গে, তাহলে তারাও হয়তো বাংলাদেশের গ্রুপে এসে জয়েন করবে। সো গ্রুপ তৈরি, ফিক্সচার্সও সামনে নিশ্চয়ই আমরা জেনে যাব। বাট যে শঙ্কাটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে আছে সেটা হচ্ছে এই যে নভেম্বর উইন্ডো, যে উইন্ডোর মধ্যে আসলে সাফটা আয়োজন করা হচ্ছে, যেটা শুরু হবে 4 তারিখে নভেম্বরে, শেষ হবে 17 তারিখে। এই যে 13 দিনের একটা গ্যাপ, বা এই 13 দিনের ভেতরে যে পুরো টুর্নামেন্টটা তারা অর্গানাইজ করতে চাচ্ছে বা আয়োজন করতে চাচ্ছে, আদতেই এই উইন্ডোটার মধ্যে বাংলাদেশের হয়ে যারা বেসিক্যালি বাইরের লিগে খেলেন, তারা কি এসে এই এই টুর্নামেন্টটায় খেলতে পারবেন কিনা, পুরোটা সময় খেলতে পারবেন কিনা, বা আসলেও কতটুকু সময় তারা থাকতে পারবেন যদি ক্লাবগুলো তাদেরকে না ছাড়ে। কারণ সেটা এমন একটা উইন্ডো, সেটা কিন্তু কোনো ওই সাধারণত এই ধরনের টুর্নামেন্ট আমরা যদি বলি, কোনো কন্টিনেন্টাল টুর্নামেন্ট হোক, সেটা যদি ইউরোজ হয়, সেটাও কিন্তু দেখবেন যে জুন জুলাইয়ের যে সিজন ব্রেক হয় সেটার মধ্যে করার চেষ্টা করা হয়। অ্যাফকনের সময় অনেক সময় অনেক প্লেয়ারকে ছেড়ে দিতে হয়, বা দ্যাট ইজ আ ভেরি বিগ টুর্নামেন্ট, আফ্রিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট। সো অ্যাফকনের জন্য কিন্তু অনেক আফ্রিকার প্লেয়াররা চলে যান তখন লিগ ছেড়েও, লিগের বেশ কিছু ম্যাচ তারা কিন্তু মিস করে ফেলেন, এবং সেখানে প্রত্যেকটা ফুটবল বোর্ড যারা রয়েছেন ওই দেশের, তারা কিন্তু ওই ক্লাবগুলোর সঙ্গে নেগোশিয়েট করে প্লেয়ারদের সময়টা অন্তত নেয়ার চেষ্টা করেন। এখন নভেম্বরের যে উইন্ডোটা আছে, নভেম্বরের যে উইন্ডো, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা উইন্ডো আছে, বা 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এরকম একটা উইন্ডো আছে। সো এই উইন্ডোটার মধ্যে ইন্টারন্যাশনাল ব্রেকটা হবে। এখন প্রবলেম হচ্ছে যে 4 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে সাফ, এবং সেই নভেম্বরের যে ইন্টারন্যাশনাল ব্রেকের উইন্ডো, সেটার মধ্যেও কিন্তু অন্য অনেক অনেক ধরনের ম্যাচেস থাকতে পারে। কারণ এক একজন প্লেয়ার বাংলাদেশের যারা বাইরে খেলছেন, তারা কিন্তু এক একটা ডিফারেন্ট টায়ারে খেলছেন। এমন না যে সবাই প্রিমিয়ার ডিভিশনে খেলছেন, যাদের মোটামুটি ইন্টারন্যাশনাল উইন্ডোর গ্যাপটা একটা সিমিলার টাইমে হয়। তারপরেও কিন্তু হয় না, অনেক সময় দেখবেন যে প্রিমিয়ার লিগে যেই উইন্ডোটা গ্যাপ রাখা হয়, বুন্দেস লিগা হয়তো তার 1-2 সপ্তাহ আগে পেছনে হয়, এবং লা লিগাতেও ঠিক তাই, লিগ ওয়ানেও ঠিক সিমিলার একটা সিচুয়েশন হয়। এবং বাংলাদেশের যারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছেন, আমরা সবার আগে হামজা চৌধুরীর কথা বলতে পারি। তিনি তো লেস্টার সিটির হয়েই খেলছেন, এবং মনে হচ্ছে যে সিজনটায় তিনি ডিভিশন ওয়ানে লেস্টার সিটির হয়েই খেলবেন। তো তার ফিক্সচার্সগুলোর কি অবস্থা সেটা আমরা একটু স্ক্রিনে দেখার চেষ্টা করি। সেপ্টেম্বর উইন্ডোতে আগে যাই, হামজা চৌধুরী সেপ্টেম্বরে আসতে পারবেন কিনা। পুরো সেপ্টেম্বরের কথা যদি চিন্তা করি, সেখানে কিন্তু লেস্টার সিটির সব মিলিয়ে 5টা ম্যাচ এখনই স্লট ইন করা আছে। সেপ্টেম্বরের 2, সেপ্টেম্বরের 5, সেপ্টেম্বরের 12, সেপ্টেম্বরের 19, সেপ্টেম্বরের 26। সো সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরী তিনি তো আসলে অ্যাভেলেবলই না। মানে আমরা জানি না যে তিনি এখান থেকে কিছু ম্যাচ ছুটি চেয়ে এসে বাংলাদেশের হয়ে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ যদি কিছু অর্গানাইজ করে, ডেফিনেটলি সেটা করবে। সেই ম্যাচগুলো তিনি আসলে খেলতে আসতে পারবেন কিনা, সেটা কিন্তু একটা বড় শঙ্কার জায়গা। এবং আমরা তারপর চলে যাই নভেম্বরের উইন্ডোটায়, যেটা আমরা বলছিলাম যে নভেম্বরের যে উইন্ডো সেটা 9 তারিখ থেকে শুরু হয়। বাট এর মধ্যে লেস্টার সিটি কিন্তু চ্যাম্পিয়নশিপেও না, তারও নিচের টায়ারে খেলছে। এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের 31 তারিখে একটা ম্যাচ আছে তাদের, তারপর নভেম্বরের 14 এবং তারপর 21, অর্থাৎ 31 থেকে 14, এই 15 দিনের গ্যাপটা কিন্তু রয়েছে লেস্টার সিটির জন্য। এবং এই 15 দিনের গ্যাপের ভেতরে হামজা চৌধুরী অ্যাভেলেবল থাকবেন যদি 14 তারিখের ম্যাচটা তিনি না মিস করেন। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে, বাংলাদেশ যদি সেমিফাইনাল পর্যন্ত চলে যায়, ফাইনালটা যদি 17 তারিখে হয়, সেই ক্ষেত্রে হামজা চৌধুরী তো ইম্পর্টেন্ট ম্যাচগুলোই বা নক আউট রাউন্ডের ম্যাচগুলোই তো হয়তো মিস করবেন তিনি যদি 14 তারিখের ম্যাচটা খেলতে লেস্টারে চলে যান। ইনিশিয়াল ফেজে তিনি হয়তো অ্যাভেলেবল থাকছেন, 4 তারিখ থেকে যদি শুরু হয় আমার মনে হয় গ্রুপ পর্বের ম্যাচগুলো তিনি খেলতে পারবেন। বাট সেমিফাইনাল, ফাইনাল, বাংলাদেশ যদি সেদিকে চলে যায়, তখন তিনি কি খেলতে পারবেন কিনা, হয়তো তাহলে 14 তারিখের যে ম্যাচটা আছে সেটা তার হয়তো বাফুফের একটা ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে টু নেগোশিয়েট উইথ লেস্টার সিটি, তাকে যেন ছাড়া হয়। এখন আসি ফারহান আলী ওয়াহিদের বিষয়। ফারহান আলী ওয়াহিদ তিনি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তার ডেস্টিনেশনটা কোথায় হবে। তিনি কি ফুলহামেই থাকছেন সিনিয়র টিমের সঙ্গে, তিনি কি PL2 খেলছেন, নাকি লোনে অন্য কোনো ক্লাবে যাচ্ছেন, সেটা ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারছি না। যেটা শেষ হয়ে যাবে, এবং শেষ হওয়ার পরে আমরা হয়তো বুঝতে পারবো। বাট তার ফিক্সচার্সগুলো কি আছে, যদি ধরে নেই যদি তুমি ফুলহামের সিনিয়র টিমে জায়গা পেয়ে গেলেন, বেস্ট কেস সিনারিও, সেই ক্ষেত্রে কি হচ্ছে? ফুলহামের ক্ষেত্রেও সিমিলার একটা সিচুয়েশন, ওই হামজা চৌধুরীর ফিক্সচার্সগুলোর মতোই। অক্টোবরের 31, নভেম্বরের 7, নভেম্বরের 21, ইনফ্যাক্ট নভেম্বরের 7-এর পরে হচ্ছে ব্রেকটা, 7-এর পর থেকে ব্রেক, তারপরে হচ্ছে নেক্সট ম্যাচ 21। সুতরাং ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা হামজা চৌধুরীর সাথে। ফারহান আলী ওয়াহিদ অ্যাভেলেবল থাকবেন 7 তারিখের পর,
অর্থাৎ তখন বাংলাদেশের হয়তো ইনিশিয়াল একটা দুটো গ্রুপ পর্বের ম্যাচ সেটা হয়তো ফারহান আলী ওয়াহিদ মিস করবেন, তিনি চলে আসবেন ডিরেক্টলি সেমিফাইনাল বা ফাইনালে যদি বাংলাদেশ ওঠে তাহলে সেই ম্যাচগুলো খেলতে। সো বোঝাই যাচ্ছে যে সব প্লেয়ারদেরকে পুরো সময়ের জন্য পেতে হলে তাদের নিজস্ব ক্লাবগুলোর সঙ্গে কিন্তু বাফুফের একটা নেগোসিয়েশনে যেতে হবে এবং রিকোয়েস্ট করতে হবে তাদেরকে যেন অন্তত একটা ম্যাচ যেন ছেড়ে দেওয়া যায়, সেই ম্যাচটা যেন তারা না খেলে তাদের ন্যাশনাল টিমের হয়ে যেন এই টুর্নামেন্টটা খেলে আসতে পারেন। সো এই ধরনের কিছু কঠিন নেগোসিয়েশনের ভেতর দিয়ে কিন্তু যেতে হতে পারে। শেষটা করতে চাই জায়ান আহমেদকে নিয়ে। জায়ান আহমেদ কিন্তু ইউএইর ক্লাবে খেলছেন এবং তাদেরও যে ফিক্সচার্স আপনি দেখেন সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে নভেম্বরের ফিক্সচার্সগুলো যদি তাকাই নভেম্বর উইন্ডোর দিকে, সেখানে কিন্তু প্রত্যেকটা উইকে ম্যাচ আছে, নভেম্বরের 7, 14, 21, 28। মানে জায়ান আহমেদের ক্লাবের কিন্তু প্রত্যেকটা উইকেই ম্যাচ আছে, তার কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ব্রেক বলে কোনো গ্যাপ নেই। সুতরাং তাকেও যদি পেতে চায় তাহলেও কিন্তু তার ক্লাবের সঙ্গে আল সাহারির সঙ্গে ডেফিনেটলি বাফুফের একটা আলোচনা করতে হবে এবং সেখান থেকেই যে রেজাল্ট আসে সেই রেজাল্টের উপর বেস করে জায়ান আহমেদের সার্ভিস আমরা কিন্তু পাবো। জায়ান হাকিম তার ক্লাবের ব্যাপারেও আমি যদিও সঠিক পরিসংখ্যানটা দেখছিলাম আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, বাট জায়ান হাকিম অনেকে বলছেন যে তিনি নাকি বাংলাদেশের লাইনটা লিড করতে পারেন নভেম্বরে, যদিও আমি এখনো পুরোপুরি নিশ্চিত না যে ব্যাপারটা কি আসলেও রিয়েলিস্টিক্যালি ঘটবে কিনা। আমি রিয়েলিস্টিক তিনজনের কথাই বললাম, জায়ান আহমেদ যিনি অলরেডি বাংলাদেশের হয়ে ডেবিউ করেছেন, হামজা চৌধুরী যিনি অলরেডি বাংলাদেশের হয়ে খেলেন এবং সেই সাথে ফারহান আলী ওয়াহিদ যাকে কিনা বলা হচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে অ্যাভেলেবল থাকবেন বা নভেম্বরে ডেফিনেটলি সাফ টিমের সঙ্গে তিনি থাকছেন। সো আননোন কোয়ান্টিটিজ আরও যারা আছেন, জেইন হাকিমের কথা যদি বলি, জেইন হাকিম আমি জানি না আসলে তারও কিন্তু ফিক্সচার্স ওই সময়টার ভেতরে ঠাসা থাকার কথা যতটুকু আমি দেখেছি। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই যে প্লেয়াররা যারা রয়েছেন, যারা বাইরে ফুটবলটা খেলছেন, বাইরের লিগগুলোতে খেলছেন, ইউরোপে খেলছেন, তাদেরকে আসলে নিয়ে আসাটা খুব ইজি একটা কাজ যে হয়ে যাবে স্মুথ লাইক সিল্ক, ব্যাপারটা আসলে এরকম না। বাফুফেকে এগুলোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিতে হবে এবং হয়তো এখন থেকেই কথা বলে রাখতে পারলে বেটার। যত আগে নেগোসিয়েশনটা শুরু করা যায় ততই বেটার, কারণ পরবর্তীতে কিন্তু একটা তাড়াহুড়ো লেগে যাবে, ঝামেলা হয়ে যাবে এবং তখন অনেক দেখা যেতে পারে যে যে প্ল্যানটা করছেন থমাস ডুলি এই প্লেয়ারগুলোকে নিয়ে প্রপারলি কিন্তু সেই প্ল্যানটা করতে পারবেন না, কারণ এক এক ফেজে হয়তো এক একজনকে তিনি অ্যাভেলেবল পাবেন যদি ক্লাবগুলো তাদেরকে ছাড়তে রাজি না হয়। আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। ওভারঅল আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ কি আদতেই ক্লাব ফুটবলের যে স্ট্রাকচার আছে বা হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, জায়ান আহমেদ তারা যে ক্লাবের ম্যাচগুলো খেলবেন সেগুলোকে স্যাক্রিফাইস করে কি আসতে পারবেন কিনা? এক, কারণ করতেই হবে স্যাক্রিফাইস, সেটা কিন্তু আমরা দেখেই ফেললাম ফিক্সচার্স দেখে। সো ওই স্যাক্রিফাইসটা তারা করতে পারবেন কিনা, তাদেরকে বাফুফে কনভিন্স করতে পারবে কিনা, নাকি তাদেরকে যেই সময় অ্যাভেলেবল পাওয়া যায় সেভাবে করেই ইন্টিগ্রেট করবে বাংলাদেশ তাদের এই জাতীয় দলে যখন তারা সাফটা খেলবে, যেটা আমার কাছে মনে হয় একটু প্যাথেটিক হবে। আমি চাই আসলে সবাইকে একসঙ্গে পুরো ফুল স্ট্রেংথ টিম যেন বাংলাদেশ এবারে সাফে খেলতে পারে, সেটা তো আমি অবভিয়াসলি চাই, বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু নাও হতে পারে, সেই আশঙ্কাটাই এখন কিন্তু মাথায় ভর করছে। সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির, ভালো থাকবেন সবাই।